1947 সালের 20শে জুন বাংলা দিবস হিসাবে পালন করতে হবে। কে বলছে? বিজেপি সিদ্ধান্ত নিয়েছে। কবে সিদ্ধান্ত নিয়েছিল? না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছিলেন, তখন হঠাৎ করে বিজেপি 1947 সালের ঘটে যাওয়া 20শে জুনের ঘটনাকে কেন প্রত্যেকবার ওই 20শে জুনটাকেই বাংলাদেশ হিসাবে তারা বলতে চাইছেন? মগের বুলুক নাকি? বিজেপি বলে দেবে আর আমরা 20শে জুনকে বাংলা দিবস হিসাবে মানতে শুরু করে দেবো। কেন আমরা পয়লা বৈশাখকে মানবো না? প্রশ্ন আছে না আপনাদের? প্রশ্ন আছে তো? 15ই আগস্টকে ভুলেছেন কেউ? ভোলেননি তো? 15ই আগস্ট 1947-এর দিনটা দেখতেনই না, যদি না ওই 20শে জুনে ওই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সিদ্ধান্ত নিতেন, বা শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এইরকম একটা জনমত গড়ে উঠত। তাহলে 1947 সালের 15ই আগস্টটা পালন করতেন ওই পাকিস্তানে বসে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে বসে, বর্তমান বাংলাদেশে বসে। তো আপনারা ভাবছেন কি আর হলো, একই তো ব্যাপার। ওই মহুয়া মৈত্র বলেছিলেন না যে কি ভারতে আর কে থাকতে চায়, এখন তো সবাই বাংলাদেশে থাকতে চায় বলেছিলেন তৃণমূলের সাংসদ। তার পরিণাম হাতে নাতে পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের সামনে না একটা ভিডিও দেখাবো, একটা না বেশ দুটো, আজকে দুই মহিলার দুটো ভিডিও দেখাবো আজকে। এক হচ্ছে বাংলাদেশের একজন মুসলিম ছোট বোন, তার একটা ভিডিও দেখাবো পর্বের শুরুতেই, আর কিছু পরে গিয়ে আপনাদের সামনে বাংলাদেশের একজন হিন্দু নারী, তার বক্তব্য শোনাবো। এই দুজনের বক্তব্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এতদিন ধরে 1947 সালের পর এই প্রথম 2026 এতদিন আমাদের লাগলো আমাদের স্বাধীনতা দিবসটাকে উদযাপন করতে, স্বাধীনতা দিবসের শুরুয়াতকে, বাংলা দিবসটাকে উদযাপন করতে আমাদের বিগত সরকারগুলো মান্যতা দিল না। কত বড় অপরাধ করলো এই আমাদের কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে তৃণমূল কংগ্রেস। আজকের পর্বটা যদি শোনেন না, গায়ের রোম যদি আপনাদের খাড়া না হয়ে যায়, তাহলে বলবেন পর্বের শেষে আমাকে। আমাদের ইতিহাসে বাবরের জন্মদিন, আকবরের জন্মদিন এসব পড়ানো হয়েছে, দিল্লি দখলের কাহিনী পড়ানো হয়েছে, অথচ শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 20শে জুন 1947 সালে কি হয়েছে ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের ইতিহাসে ঠাঁই পায় না, আর ঠাঁই পেলেও শুধু একটা সাল হিসাবে রয়ে যায়। কত বড় অপরাধ হয়ে গেছে। আমি এই পর্বের মধ্যে, আপনারাই এই পর্বটা শুনলে রিকোয়েস্ট করবেন আমাদের শিক্ষামন্ত্রীকে ইনক্লুড করতে 20শে জুন 1947 সালের ঘটনা আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পড়ানোর দাবি আপনারাই জানাবেন পর্বটা শুনলে। আসুন শুরু করা যাক। আজকে 21শে জুন। গতকাল কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছুটে এসেছিলেন সব কাজ ফেলে 20শে জুন এবং তারকেশ্বরে গিয়েছিলেন, তার মাহাত্ম্য বর্ণনা করব, গায়ের রোম খাড়া হয়ে যাবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি বিশ্লেষণে যাব। বিশ্লেষণে যাওয়ার আগে বিশ্লেষণটা আরও বেশি করে আপনাদের মনে ধরবে তখনই যখন এই বাংলাদেশের একটা ছোট্ট বোন, মুসলিম সম্প্রদায়ের একটা বোন, যখন পরিষ্কারভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছে যে বাংলাদেশে হিন্দুদের পুজো করতে আমরা দেব না, বাংলাদেশের হিন্দুদের লাথি মেরে আমরা অন্য দেশে পাঠিয়ে দেব। হিন্দুরা ষড়যন্ত্রকারী, সেটা শুধু বাংলাদেশেই নয়, সমস্ত দেশেই এটা করে। বাংলাদেশে শুধুমাত্র মুসলিমরাই থাকবে, হিন্দুদের কোনো ওখানে পুজো করতে দেব না, এবং আরও এই ধরনের বক্তব্য। বয়স আপনার জানি না কত, দেখে মনে হবে না আপনার 25-এর বেশি, 20 বা 20 বেশি হয়তো হবে না। ওই রকম একটা ছোট্ট মেয়ের মধ্যে কিভাবে মৌলবাদ চারা দিয়ে উঠেছে সেটা আপনারা এই পশ্চিমবঙ্গে বসে শ্যামাপ্রসাদ মুখার্জির সিদ্ধান্তে আজকে খুব আরামে গরুর মাংস রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছেন, তার বংশধরেরা যারা রয়েছেন খুব আরামে পায়ে পা দুলে দাঁড়াতে পারছেন। আজকে হিন্দু সম্প্রদায় হয়ে যদি ওই বাংলাদেশে বসবাস করতেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যদি সেই দিন 20শে জুন যদি সেই রেজলিউশনটা পাস না করতো বিধানসভায়, তাহলে আপনাকেও এই বোন যেমন বলছে তেমন পরিণতি আপনার সঙ্গেও হতো। আগে এই মুসলিম বোনটার বক্তব্য শোনাবো, একটু পরে গিয়ে একটা হিন্দু নারীরও বক্তব্য শোনাবো বাংলাদেশের। আগে শুনুন এই মহিলার বক্তব্য। আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না, কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যে পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে করতে দেওয়া যাবে না। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিবে, এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। আমার মনে হচ্ছে তাদের আসলে সুখে থাকতে ভূতে খেলাচ্ছে। তারা নিজেরাই চাচ্ছে বাংলাদেশ থেকে যেন মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়, যার কারণে এভাবে তারা শোধন। শুনলেন, আমি বোন বলেই সম্বোধন করলাম, কিন্তু তার জেহাদি মানসিকতা ডেফিনেটলি সেই সম্বোধনের যোগ্য নন।
সে কথা আপনারাও বলতে পারেন। একটা ছোট্ট বাচ্চা মানে বুঝতেই পারছেন খুব বেশি ম্যাচিওর না, তার মুখ দিয়ে এই বক্তব্য। আসুন এবার ব্যাখ্যা করা যাক 20 জুনের কাহিনী। আমি খুব ছোট করেই বলবো। সেখানে দেখুন, লর্ড মাউন্টব্যাটেন, শেষ ভাইসরয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যখন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতকে কার্যত স্বাধীনতা ঘোষণা করতেই হবে, ভারত ছেড়ে যখন আমরা চলে যাচ্ছি, তখন ভারতকে বিভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রী হওয়ার বড় শখ ছিল, তাই সেই কারণে ভারতবর্ষকে দ্বিধা বিভক্ত করে মুসলিম মেজরিটির প্রধানমন্ত্রী আলী জিন্নাহ এবং হিন্দু মেজরিটির দেশের প্রধানমন্ত্রী হওয়ার বড় শখ ছিল জওহরলাল নেহেরুর, হয়েও ছিলেন তিনি। এবং সেই সময় 1947 সালে যখন শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন ভাবলেন যে এবার বাংলাকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু ভাগ হবে, ভাগ তো কোনো একটা বেসিসে হবে, আইদার বাংলাকে পুরোটা মানে কিছু একটা ভাবে তো ভাগের সিদ্ধান্ত নেওয়া হবে। 3টি আমাদের কাছে অপশন ছিল সেই সময়, 3টি অপশন। শুনবেন, যারা না শুনবেন তারা ইতিহাসকে অবজ্ঞা করবেন, তারা তাদের নিজেদের পূর্বপুরুষকে অবজ্ঞা করছেন। শুনবেন, মনে রাখবেন, ইতিহাস পড়বেন, যদি কোনো আনইনটেনশনালি ভুল ইনফরমেশন বেরিয়ে যায় সেটা কারেকশন করে দেবেন, কারণ ইতিহাসের কথা তো অনেক যুগের ইতিহাসের কথা আমি ছিলাম না, তথ্য সংগ্রহ করে বলছি আপনাদের সামনে। 1947 সালে 3টি অপশন ছিল আমাদের সামনে। প্রথম অপশন, ভারত পশ্চিমবঙ্গকে মাফ করবেন, বাংলাকে অখণ্ড, তখন তো পশ্চিমবঙ্গ ছিল না, বাংলাকে অখণ্ড রাখা। বাংলাকে অখণ্ড রাখা এবং সেই অখণ্ড বাংলাকে পাকিস্তানের সঙ্গে পুরোটা যুক্ত করে দেওয়া, অর্থাৎ বর্তমানের বাংলাদেশ আর এখনকার পশ্চিমবঙ্গ মিলে তো তখনকার একটা বাংলা ছিল, এই বাংলাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া। এটা ছিল ফার্স্ট অপশন। দ্বিতীয় অপশন ছিল এই গোটা বাংলাটাকে ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া। আর তৃতীয় অপশন ছিল যে বাংলাকে ভাগ করে দিয়ে মুসলিম মেজরিটিকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া আর হিন্দু মেজরিটিকে, পশ্চিমাঞ্চলের হিন্দু মেজরিটিকে ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া। সেই সময় এক একটি রাজনৈতিক দল এক একটা সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা এই সময় ভাববেন যে তখন মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? তারা বাংলা ভাগের বিপক্ষে বলেছিল, বাংলা যেন ভাগ না হয়। শুনতে বেশ ভালো লাগে, সবাই চেয়েছিল বাংলা যেন ভাগ না হয়। কিন্তু বাংলা না ভাগ হলে সেই সময়কার মুখ্যমন্ত্রী সুরাবর্দী এবং তদানীন্তন যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল আমাদের সেই সানে, তারা সিদ্ধান্ত নিয়েছিল, তারাও মেজরিটি ডিসিশন নিচ্ছিল যে বাংলাও ভাগ তারাও করতে চাননি, কিন্তু তারা বলেছিলেন বাংলা ভাগ হবে না, কিন্তু বাংলা যুক্ত হয়ে যাবে পাকিস্তানের সঙ্গে। আর এইখানেই বিপদ দেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, বুঝতে পেরেছিলেন যে বাংলা মানে এইখানে ওই একই রকম ব্যাপার, যে বাংলাকে ভাগ করতে দেবো না বলে সবাই আওয়াজ তুলছে, শুনে বেশ ভালো লাগছে যে বাংলাকে ভাগ করতে দেবো না, কিন্তু তারা কেউ বলছে না যে বাংলাকে ভাগ করতে দেবো না আর বাংলাকে ভারতের মধ্যেই রেখে দেবো। ম্যাক্সিমাম জনের যে বক্তব্য ছিল বাংলাকে ভাগ করতে দেবো না, কিন্তু পাকিস্তানের সঙ্গে জুড়ে দেবো। অর্থাৎ আজকের দিনে আপনি কলকাতায় যে বাস করছেন, বীরভূমে, মুর্শিদাবাদ, যেখান থেকে শুনছেন, জলপাইগুড়ি, মেদিনীপুর, যেখান থেকে আপনি শুনছেন, আজকে আপনাকে ওই সিদ্ধান্ত গৃহীত হলে বাংলাদেশের সঙ্গে থাকতে হতো। এবং বাংলাদেশের সঙ্গে থাকলে কি হতো? এই যে বললো ছোট বোনটা যে তাদের হিন্দুদের পুজো করতে দেওয়া হবে না, আজকে আমরা গিয়ে সিদ্ধান্ত নিচ্ছি যে রেড রোডে আমরা সভা করতে পারবো কিনা। আর ওরা বলছে ঠাকুর ঘরে রামের পুজো করা যাবে না, নিজের ঘরে আপনি রামের পুজো পর্যন্ত করতে পারবেন না। এই জায়গাটাই দাঁড়িয়ে এবার আমি আপনাদের সামনে জানাই যে ওই 1947 সালের 20 জুনের আগে প্রথম যে এই দাবিটা তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটা হচ্ছে তারকেশ্বরের মাটি থেকে। এবং তারকেশ্বরের মাটি থেকে তিনি প্রথম এই আওয়াজটা তুলেছিলেন, যেটা কার্যত পরে সমস্ত রাজনৈতিক দল, হিন্দু মহাসভার তখন যোগদান করেছিলেন, হিন্দু মহাসভার নেতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তিনি এই সময় এসে ওই প্রথম আওয়াজটা ওখান থেকে তুলেছিলেন। এবং আওয়াজটা এমন আন্দোলনের মধ্যে নিয়ে গিয়েছিলেন যেখানে কার্যত 1947 সালের 20 জুন 3টি অধিবেশন বসেছিল। এই 3টি অধিবেশনের 3 রকম সিদ্ধান্ত হয়েছিল, সেটা আমি আপনাদের সামনে এক এক করে বলছি। প্রথম অধিবেশন যেখানে বলা হয়েছিল গোটা বাংলাটাই, মানে বাংলাকে ভাগ করা হবে না এবং বাংলাটা পাকিস্তানে যোগদান করবে। এর পক্ষে ভোট দিয়েছিল 126 জন, বিপক্ষে ভোট দিয়েছিল মাত্র 90 জন। ভেবে দেখুন, বাংলা ভাগ হবে না আর পাকিস্তানের সঙ্গে যোগ দেবে, পক্ষে ভোট দিয়েছিল 126, বিপক্ষে ভোট দিয়েছিল 90 জন। এরপরে আবারও একটা মানে দাবি ওঠে, মানে অধিবেশন বসে, সেখানে বলা হয় হিন্দু প্রধান পশ্চিমাঞ্চল, অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গ, হিন্দু প্রধান পশ্চিমাঞ্চল
সেইটাকে মানে বাংলাকে ভাগ করে হিন্দু মানে বাংলাকে ভাগ করে হিন্দু প্রধান পশ্চিমাঞ্চলকে ভারতের সঙ্গে রেখে দেওয়া, এই সিদ্ধান্তে কতজন সহমত রয়েছেন? এই সিদ্ধান্তের পক্ষে সহমত ছিলেন, বাংলা ভাগের পক্ষে ছিলেন 58 জন এবং বিপক্ষে ভোট দিয়েছিলেন 21 জন। এইটা নিয়েই এখন রাজনৈতিক নেতারা অনেকে দেখবেন মঞ্চের ওপর থেকে বলে এই যে 58 জন ভোট দিয়েছিলেন সেই দিন 1947 সালের 20 জুন। এইটা হচ্ছে দ্বিতীয় অধিবেশনটা, যে দ্বিতীয় অধিবেশনে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে, এর পক্ষে ভোট দিয়েছিলেন 58 জন আর বিপক্ষে দিয়েছিলেন 21 জন। কেন? এখানে কারা অংশগ্রহণ করেছিলেন? এখানে কিন্তু বাংলাদেশের লোকজন, মানে আধুনা বাংলাদেশের যারা মানে বিধানসভায় যে সমস্ত বিধায়করা ছিলেন তারা কিন্তু এখানে ভোট দেননি। এখানে ভোট দিয়েছিলেন শুধুমাত্র ওই বাংলা অঞ্চলের পশ্চিমাঞ্চলের নেতারা ভোট দিয়েছিলেন এবং তাদের মধ্যেও 21 জন বিপক্ষেও ভোট দিয়েছিলেন। তারা বলেছিলেন না পাকিস্তানের সঙ্গে মিশে যাব, আর 58 জন বলেছিলেন যে ভারতের সঙ্গে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যেটুকু আমার তথ্য অনুযায়ী, তারা বাংলা ভাগের বিপক্ষে ছিলেন, কিন্তু বাংলা ভাগের পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বাংলা ভাগের পক্ষে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন বাংলা ভাগ না হলে বাংলাটাকে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এবং তৃতীয় অধিবেশন বসেছিল পূর্বাঞ্চলের সদস্য নিয়ে, অর্থাৎ প্রথমটা বললাম সবাই মিলে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল মিলে, দ্বিতীয়টা বললাম শুধু পশ্চিমাঞ্চল, যেখানে 58 জন বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন, যার জন্য আজকে আপনি কলকাতায় বা বিভিন্ন জেলায় ভারতবর্ষের জেলার মধ্যে বসে রয়েছেন। আর তৃতীয় অধিবেশনটা বসেছিল পূর্বাঞ্চলের সদস্যরা, অর্থাৎ অধুনা বাংলাদেশের যে সমস্ত ঢাকা, খুলনা, এই সমস্ত ওখানকার যে সমস্ত বিধায়করা তারা বসেছিলেন। তারা বলেছিলেন বাংলা ভাগ না করার পক্ষে 106 জন ভোট দিয়েছিলেন। ভাবুন, তারা ভোট দিয়েছিলেন বাংলা ভাগ না হওয়ার পক্ষে, তারা বাংলা ভাগ হওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন 35, অর্থাৎ তারা চেয়েছিলেন বাংলাটা অখণ্ড রেখে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাক। বুঝতে পেরেছেন? এই রকম একটা পরিস্থিতিতে আলটিমেটলি যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তখন কার্যত তাদের এই 3টি অধিবেশনের মধ্যে দ্বিতীয় অধিবেশনটা মেনে নিতে বাধ্য হলো সবাই মিলে। 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ 20 জুন, জুলাই আর আগস্ট, তারপরে সিদ্ধান্ত গৃহীত হলো যে ঠিক আছে, পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চল ভাগ করে দেওয়া হলো, পশ্চিমাঞ্চলটাকে লিখে দেওয়া হলো ভারতবর্ষের সঙ্গে। আজকে সেই দিনটা যদি আপনারা দেখতে, মানে আজকে সেই দিনটা যদি না আসতো তাহলে আমাদের কি কপালে দুর্ভোগ হতো, সেটা আমি শোনালাম একজন মুসলিম বোনের বক্তব্য। এবার আমি শোনাবো একটা হিন্দু নারীর বক্তব্য সেখানকার, কিভাবে তিনিও গর্জে উঠছেন। আজকে দেখুন কিভাবে কিছুদিন আগে রামের মূর্তিতে ওপেনলি, আমি আর বলবো না, বিতর্ক বাড়াবো না, মারাত্মকভাবে অসম্মান জানাইছিল বাংলাদেশের উন্মত্ত জনতা। মারাত্মকভাবে অসম্মান জানানো, যতটা করা যায় তার থেকেও বেশি। এরকম যদি আপনি অন্য কোনো সম্প্রদায়ের করতেন, এতদিন মানে হিন্দুদের মতো এত টলারেট কেউ থাকে বলে আমার বিশ্বাস হয় না। তো মারাত্মক মানে বাংলাদেশের একটা ঘটনা ঘটে গেছিল, তার প্রতিবাদে এখন বাংলাদেশে রেগুলার মিছিল এবং মিছিল করছেন হিন্দুরা, একত্রিত হয়েছেন যে তাদের অস্তিত্ব বিপন্ন করতে দেবেন না, তারা একবদ্ধ হয়েছেন। আর তারা সাহসটা পাচ্ছেন এই মুহূর্তে বাংলায় ক্ষমতায় এসে যে বিজেপির মতো একটা রাষ্ট্রবাদী দল, এই সিপিএম বা মানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের মতো এইরকম মানে সিউডো সিকুলার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে ক্ষমতায় নেই। তাই আমরা যতই সমালোচনা করি, আমরা আবারও সমালোচনা করবো, আমাদের বিজেপির সমালোচনা করব, কেন তৃণমূলদের নেওয়া হলো সেই সমালোচনা 100 বার করবো, কিন্তু বিজেপির বিকল্প কোনোদিন কেউ হতে পারে না। তার ঘটনাটা আজকের দিনে আপনারা প্রমাণ পাবেন। আসুন একটা হিন্দু নারীর বক্তব্য বাংলাদেশে, তার বক্তব্যটা শুনুন, মুসলিম বোনের বক্তব্য শোনার পাশাপাশি এই বক্তব্যটা শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, গায়ের রোম খাড়া হয়ে যাবে। দেখুন। আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই, আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই অতীতে
অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফত আপনাকে আমি দেব না। আপনার মতো হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনারা মৌলবাদীদের মুখের কথা একরকম, তারা মুখে বলতেছে আমরা সকলে সমান, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদের ঘৃণা করতেছে, আমাদের ক্ষতি করতেছে। জামাত ইসলাম কোনদিন কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। তারা কখনোই মন্দির পাহারা দেয়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী বোনদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধ্বংস করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী সম্প্রদায় বিলুপ্ত করা। আমি তো নিরাপত্তা পাচ্ছি না, আমার সন্তান কোথায় নিরাপত্তা পাবে? বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। ইউনূস তো পরিকল্পনা করেই আসছে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়কে ধ্বংস করবে। আর এখনকার সরকার সেই লেভেলেই তো চলতেছে। রাম মন্দিরে কেন তিনি বাধা দিচ্ছে না? পুলিশ আর্মি কেন রাখছে না যে আমি আমার দেবতাকে আমার মতামত করে স্থাপন করব? তারা বাধা দেবে। তারা কোথাকার কোন হনু? তারা নাগরিক, আমরা নাগরিক না? আমরা হিন্দুরা কি ট্যাক্স দিই না? আমরা হিন্দুরা কখনো কোনদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি? এইটাই কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এমন কিছু করেন না যে আপনাদের কারণে আপনাদের ধর্ম যেন কুলুষিত হয়। শুনলেন, বুঝতে পেরেছেন? দুটো বক্তব্য শোনালাম। একজন বলছেন থাকতে দেবো না, পুজো করতে দেবো না। সাহস দেখুন, কোনো পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। আপনি বলতে পারবেন? আমরা তো হিন্দু মেজরিটি এখানে, আমি বলতে পারবো এখানে যে অন্য কোনো মানুষের ধর্মে আমরা হস্তক্ষেপ করবো? আমরা বলতে পারবো না? আমাদের বলার ইচ্ছা আছে নাকি আমাদের সেই সৌজন্য রয়েছে? আছে, আমরা কেউ করি না। দেখুন কি উদ্ধত্ত, দেখুন, বুঝতে পেরেছেন কত বড় উদ্ধত্ত দেখুন। আর আজকে সেই বাংলার নারী, মানে ওই পূর্ববঙ্গের নারীরা যারা কিন্তু মানে হতেই পারতো, তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারতো, আজকে তাদের জীবনটা কোন জায়গায় চলে এসেছিল। এরপর আপনারা জানেন 1900 এই সিদ্ধান্তের 1 বছর আগে গ্রেটার ক্যালকাটা কিলিং হয়ে গিয়েছিল 1947 সালের 16ই আগস্ট। কিভাবে হিন্দুদের মারা হয়েছিল সেটা জানেন। এরপর আমি আজকে তো আর পুরো সময় নেই যে আপনাদের পুরো ইতিহাস বর্ণনা করব। এরপরে আমি একেবারে শেষের দিকে এসে মানে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে কার্যত আমাদের পশ্চিমবঙ্গে তো ছেড়ে দিন, কাউকে কোনো মানে অকৃতজ্ঞ সমস্ত রাজনৈতিক নেতারা, বিজেপি তাকে কেউ সমর্থন করেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দাবি জানান যে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পড়তে হবে। দাবি জানান 20 জুনের 1947 সালে। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীকে আমি বলছি যে 20 জুনের একটা চ্যাপ্টার ঢোকান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সমস্ত সিঙ্গুর আন্দোলনের ফেক চ্যাপ্টারগুলো একেবারে আস্তাকুরের মধ্যে ছুড়ে দিন, আর 20 জুনের 1947 সালের চ্যাপ্টার ঢোকান। সেখানে দেখুন যে পশ্চিমবঙ্গে আজকে যারা এই স্বাধীনভাবে বিপ্লব করছেন, যাদবপুরে বিরাট, আমি যাদবপুরের স্টুডেন্ট, যারা যাদবপুরের বিপ্লব করছেন একবার শোনাবেন তাদেরকে 1947 সালের 20 জুনের ইতিহাসটা একবার শুনিয়ে দেবেন তাদেরকে। আর যদি না শোনান বাধ্য করবেন যে পাঠ্যপুস্তকে পড়ে এবং পরীক্ষায় পাস মার্ক পেয়ে তারপরে পাস করে তারপরে যাদবপুরে ঢুকতে। আমি এখানে আপনাদের সামনে এই তথ্যটা আমি দেব, মানে এটা শেষের দিকে একটু তথ্যটা এবার আমি দিতে হবে আপনাদের সামনে। সেটা হচ্ছে আপনারা জানেন যে 1930 সাল নাগাদ হিন্দু মহাসভায় যোগদান করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে সম্ভবত মানে ওই হিন্দু মহাসভার প্রতিষ্ঠা হচ্ছে মানে সাভারকার এর প্রতিষ্ঠা ছিলেন পশ্চিমবঙ্গের। তিনি যোগ দিয়েছিলেন, পরের মানে গোটা দেশের সভাপতিও হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং এরপরেই এটাও আপনি জানেন, আপনারা জানেন কিনা জানি না, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হলেন স্বাধীন ভারতবর্ষে, তারপরে তারও স্বাধীন মন্ত্রী হিসাবে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার হিসাবে কাজ করেছিলেন, কিন্তু কংগ্রেস থেকে না, বাইরে থেকে কোনো একটি রাজনৈতিক দলের সমর্থনে তিনি সেখানে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার পর্যন্ত হয়েছিলেন, যেটুকু আমার তথ্য রয়েছে। কিন্তু সেই সময় পর্যন্ত নিজে পদত্যাগ করে চলে এসেছিলেন। আজকের এই তৃণমূলের যেরকম দেখছেন নোংরা, যে হেরে যাওয়ার পর পদত্যাগ করে ক্ষমতায় চলে আসছেন, তিনি ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে বেরিয়ে চলে এসেছিলেন মিনিস্টার থেকে, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার থেকে। কেন জানেন? তার কারণ লিয়াকত চুক্তি যেটা হয়েছিল, নেহেরু লিয়াকত যে চুক্তি হয়েছিল, সেই নেহেরু লিয়াকত চুক্তিটাকে মানেননি তিনি। কেন মানেননি? তার কারণ হচ্ছে সেখানে অদ্ভুতভাবে আমাদের ওই নেতারা রয়েছেন তো, গান্ধীজি, তারপরে নেহেরু, এরা তো রয়েছেন, তারা মানে এই যে বাংলাদেশে চলে গেল, বাংলাদেশ মানে
এই যে ভারত ভাগ হয়ে গেল, পূর্বাঞ্চল পশ্চিম কি বলবো পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেল বর্তমানের বাংলাদেশ, 1971 সালের পর স্বাধীন বাংলাদেশ হলো। এই ভাগ হওয়ার পর থেকে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার শুরু হয়ে গেল। আমাদের দেশে মুসলমানরা শান্তি শৃঙ্খলা দিয়ে তারা ভারতবর্ষে বাস করতে থাকলো পশ্চিমবঙ্গে, অথচ যে সমস্ত হিন্দুরা ওই দেশে পড়ে গেলেন খুব স্বাভাবিকভাবেই আমরা রাজনৈতিকরা যেমনটা এক্সপেক্ট করেছিলেন তেমনই হলেন, তাদের ওপর অত্যাচার শুরু হয়ে গেল। দলে দলে তারা ভারতবর্ষে ঢুকতে শুরু করলো। এরপরে লিয়াকত নেহরু চুক্তি হলো। চুক্তিতে বলা হলো যে যে দেশে সংখ্যালঘু তাদের মর্যাদা রক্ষা করতে হবে, তাদের ভিটে মাটি তাদের রক্ষা করতে হবে, তাদের আইনি রক্ষা কবচ দিতে হবে, তাদের সমস্ত কিছু দিতে হবে। এবং এইখানে হিন্দু এবং মুসলমানদের দুজনেরই মানে এমনভাবে দেখা হয়েছিল যে দুজনেই অত্যাচারিত। কিন্তু এইখানে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আপত্তি করেছিলেন যে কোথায় আমাদের তো পশ্চিমবঙ্গে তো মুসলিমরা অত্যাচারিত হন না। তো এই লটাকে তো এরকম এমনভাবে দেখানো হচ্ছে যে আমাদের এখানে ওরা অত্যাচারিত হচ্ছে আর হিন্দুরাও ওখানে অত্যাচারিত হচ্ছে। ব্যাপারটা তো এরকম নয়, ওখানে শুধুমাত্রই তো অত্যাচারিত হিন্দুরা হচ্ছে। কোথায় এখান থেকে মুসলিমরা ঢলে ঢলে গিয়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন, এরকম তো কোনোদিন অনুপ্রবেশের চিত্র কখনো হয়নি। উল্টোটা সবসময় হয়েছে, বরঞ্চ মুসলমানরা এখানে চলে এসেছেন এমন চিত্র দেখা গেছে। কিন্তু আমাদের দেশ থেকে ঢলে ঢলে সমস্ত বেরিয়ে ওদের দেশে এমন তো হয়নি। কাজে এই চুক্তিটাকে মানেননি শ্যামাপ্রসাদ মুখার্জি, বেরিয়ে এসেছিলেন মন্ত্রিসভা থেকে। এবং তারপরে তিনি জনসংঘ নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই জনসংঘর পর তারপরে আপনারা জানেন যে জনতা পার্টির তৈরি হয়, এবং সেই জনতা পার্টির পরে তারপরে আজকের এই ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে সব থেকে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠা। এবং সেটা যিনি করে দিয়েছিলেন, যেটা হিন্দুদের হোমল্যান্ড যিনি বানিয়ে গেলেন, যার জন্য আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গোমাংস পাচ্ছেন, তার প্রতি একটু সম্মান জানাবেন না? আপনার পরিবারের সদস্য, আমাদের সমস্ত বন্ধুরা, আমাদের পরিবারের সদস্যরা তার ইতিহাস পড়বেন না? 20 জনের ইতিহাস পড়লে সেটা রাজনৈতিক হয়ে যায়? তাহলে তো বলবেন দুদিন পরে 1947 সালের ইতিহাসও পড়তে দেবেন না, সেটা তো রাজনৈতিক হয়ে যাবে। কারণ হিন্দু আর মুসলমানের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, স্বাধীনতা হয়েছিল তো দুটো দলের, মানে পূর্ব পাকিস্তান আর ভারতের তো একই দিনে স্বাধীনতা হয়েছিল। লজ্জা আমাদের দেশে আমাদের মুঘল সাম্রাজ্যের একটা বড় চ্যাপ্টার থাকতে পারে, কিন্তু আমাদের কিভাবে ভারত আর বাংলাদেশকে ভাগ করে দিয়ে রাজনৈতিক নেতৃত্বরা কিভাবে কি কাজ করেছিলেন তার ইতিহাস আপনাদের কোনোদিন পড়ানো হয়নি। তার কারণ বইয়ে লিখলে তো আর মিথ্যে লিখতে পারবেন না, বইয়ে লিখলে তো আপনাকে সত্যটা লিখতে হবে, আর এই সত্য তো সবার জানার প্রয়োজন নেই। আজকে ইউটিউবরা হয়েছেন বলে, আজকে প্রচুর জায়গা হয়েছে বলে এই তথ্যগুলো আপনারা পাচ্ছেন, অন্য জায়গা হলে এই তথ্য পাবেনই না। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এই নিয়ে যদি আমি পর্ব করি আমার 2 দিন লেগে যাবে গোটা পর্বটা আপনাদের সামনে বলতে, কিন্তু হ্যাঁ বলতেই পারি। কিন্তু তার জন্য দেখি আপনাদের এই তো ইউটিউবের তো বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, আপনাদের সমর্থনও প্রয়োজন। ভালো লাগলে লিখবেন। যদি কোনো মনে হয় কোনো ইনফরমেশন দেওয়ার রয়েছে, বা যদি কোনো তথ্যগত কোনো আমি আনইনটেনশনালি কোনো ভুল বলে থাকি, সেটাও আমাকে পয়েন্ট আউট করে দেবেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।